স্বামীর অল্প ইনকামে মধ্যবিত্ত বউ হয়ে সঠিক পরিকল্পনা করে সংসার চালিয়ে কিভাবে সঞ্চয় করি তাই আর কি আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটিও আমি সকালবেলা থেকে শুরু করেছি। সকালবেলা অফ ক্যামেরাতেই এখানে নুডলস রান্না করে নিয়েছি। আর ইদানিং আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, যার কারণে 1 কাপ রং চা করেছি। এইগুলো দিয়েই কিন্তু আজকে সকালে নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। যদিও আমার ছেলে সকালবেলা নাস্তা খেয়ে কিন্তু অলরেডি স্কুলে চলে গিয়েছে। এখন শুধু আমি আর আমার ছোট্ট বুড়ি বাসায় একা আছি। তো আমরা মা মেয়ের কিন্তু খুব অনায়াসে এই নুডলস আর চা দিয়েই আজকে সকালে নাস্তাটা হয়ে যাবে। তো এখানে আর কি আমি আর আমার মেয়ে মিলে সকালে নাস্তাটা অফ ক্যামেরাতেই করে নেব। তো নাস্তা বাস্তা শেষ করে তারপরে চলে এসেছি সংসারের কাজকর্মে। নাস্তার পর যে থালা বাসনগুলো থাকে দেখা যায় আমি সবসময় চেষ্টা করি তার সঙ্গে সঙ্গে আর কি ধুয়ে পরিষ্কার করার পরে মানে ফেলতে। দেখা গিয়েছে সময়ের কাজ যদি আমরা সময়ে না করি দেখা যায় পরে আর এগুলো করতে দেখা যায় অনেক বেশি হিমশিম খেতে হয়। তার জন্য আমি সবসময় সঠিক পরিকল্পনা করেই কিন্তু আমি আমার সংসারটাকে চালাই। তা আর আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তবে আমাদের অনেক বেশি স্বাদ থাকে, তবে সাধ্য থাকে না। মনের মধ্যে অনেক বেশি ইচ্ছে, অনেক বেশি আশা নিয়েই কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকা। আর মধ্যবিত্ত ঘরের বউরা কোনো কিছু করার আগে যে কোনো জিনিস একবার না 10 বার ভেবেচিন্তে তারপরে করতে হয়। তাদের মনের মধ্যে অনেক অফুরন্ত ভালো লাগা কাজ করে, অনেক বেশি ইচ্ছে থাকে। তারপরও দেখা যায় যে আসলে পরিস্থিতির শিকার হয়ে সেগুলো আর সফল করতে পারে না বা মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারে না। আর তাদের যদি কোনো ছোট থেকে বড় কোনো চাওয়া পাওয়াগুলো যদি তারা পূরণ করতে যায় তাহলেও কিন্তু তাদেরকে অনেক বেশি ত্যাগ ত্যাগ স্বীকার করতে হয় বা অনেক অপেক্ষা করতে হয় বা একটু একটু করে ক্ষুদ্র ক্ষুদ্র করে টাকা পয়সা জমিয়ে সঞ্চয় করেই কিন্তু সে তার মনের ইচ্ছেগুলো বা মনের চাওয়া পাওয়াগুলো আসলে সবসময় মেটাতে হয়। তো যাই হোক, তারপরে এখানে চলে আসি। এই যে এখানে কিন্তু মাসের যেহেতু প্রায় শুরু হয়ে গিয়েছে, আর মাসের শুরুতেই কিন্তু দেখা যায় বাসার অনেক গ্রোসারি আইটেম আর কি শেষ হয়ে গিয়েছে। তো যার কারণে আর কি আমি মাসের শুরুর দিকেই কিন্তু সবসময় চেষ্টা করি একসঙ্গে আর কি আমার গ্রোসারি বাজার বলেন, মাছের বাজার, মুরগি বাজার একসাথেই আর কি সবসময় করার জন্য। তো মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে, এখানে আমার বাসায় কি নেয় সব কিছু কি শেষ হয়ে গিয়েছে সব কিছুই কিন্তু একটা তালিকা তৈরি করে নিয়েছি, বাজেট তৈরি করে নিয়েছি। তো সেই তালিকা অনুযায়ী, লিস্ট অনুযায়ী বাসার মধ্যে যা যা ছিল সেগুলো বাদে যেগুলো ছিল না ওইগুলোই আর কি আমি এনেছি। এখানে কিন্তু আটা নিয়ে এসেছিলাম, চিনি, আটা, তারপর মসুরের ডাল, তারপরে দেখা যায় যে হুইল পাউডার, তারপরে দেখা যায় যে এই যে লবণ, সেমাই, তারপর নুডলস, তারপরে এখানে আর কি দুধের গুঁড়া। তো গুঁড়া দুধটা কিন্তু আমার বাসায় আগে থেকেই ছিল, তো এটাকে আজকে রিফিল করব, যার কারণে একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে এতে 10 টাকা করে 20 টাকা দিয়ে 2টা ভিম বার সাবান এনেছি। যদিও আমি সবসময় 15 টাকা করে এগুলো আনি। 30 টাকার ভিম বার দিয়ে কিন্তু খুব অনায়াসেই কিন্তু আমার একটা মাস চলে যায়। তবে আজকে পাইনি, ওনাদের দোকানে শুধু 10 টাকা করে ছিল, তো যার কারণে 2টা 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। যদিও দেখা যায় 15 টাকার ভিমগুলো অনেকটাই ভালো। মাসে যদি আপনি 30 টাকা দিয়ে একটা ভিম আনলে 1 মাস যায়, আর এমনি 15 টাকা করে আনলেও কিন্তু 1 মাসে যায়। তবে দেখা যায় যে ওই 30 টাকার ভিমটা যদি একসাথে নিয়ে আসেন তাহলে দেখা যায় যে অনেকটাই গলে নষ্ট হয়ে যায়। যার কারণে আমি সবসময় চেষ্টা করি ছোট ভিম বারটা আনতে। আর বড় ভিম বারটা আনলে আমার কাছে না মনে হয় যে কাটতে আমার অনেক বেশি কষ্ট লাগে আর কি। অনেক আবুদেরকে দেখেছি ভিম মাঝখান দিয়ে কেটে বা বড় সাবান নিয়ে আসলে মাঝখান দিয়ে কেটেই তারপরে ব্যবহার করে। তো আমার কাছে কেন জানি মাঝখান দিয়ে কাটতে অনেকটা কষ্ট হয়, যার কারণে আমি ছোটোগুলাই নিয়ে আসি। এই যে দেখেন, এগুলো কিন্তু 15 টাকা করে আর কি ছিল, তো এখন নাকি আবার 15 টাকাগুলা নাই, এখন আবার 10 টাকা করে নতুন মার্কেটে এসেছে। তো যাই হোক, এখানে একটা গা মাজার সাবান নিয়ে এসেছিলাম আর কি, লাইফবয় সাবান। আলহামদুলিল্লাহ, আমার বাসায় যেহেতু সদস্য সংখ্যা কম, 1 মাস কিন্তু আমার একটা গা মাজার সাবান খুব অনায়াসে চলে যায়। তারপরে কিছু শ্যাম্পু নিয়ে এসেছিলাম, তারপরে ডাল নিয়ে এসেছিলাম। যদিও আজকে পোলার চাল বা অনেক কিছুই কিন্তু আনিনি, কারণ আমি আগে চিন্তা করেছি আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বউ, আমি সবসময় চেষ্টা করি সঠিক পরিকল্পনা করে আমি আমার সংসারটাকে চালাতে। আমি সবসময় বাজারে যাওয়ার আগে আমার বাসার মধ্যে কী আছে না আছে সব কিছুই আমি সবসময় চেক দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো বাসার মধ্যে কিন্তু আগে থেকে পোলাওয়ের চাল ছিল, বিরিয়ানি মশলা ছিল,
যার কারণে আর কি এখানে পোলাওয়ের চালটা বা বিরিয়ানি মশলা বা আরও অনেক কিছুই কিন্তু আনিনি। দেখা যায় আমার বাসার মধ্যে যেগুলো থাকে আর এগুলো আনিনি। অনেক সময় দেখা যায় যে অনেক কিছুই থেকে যায়, তো যেগুলো থাকে সেগুলো বাদে আমি কিন্তু সবসময় লিস্ট করি, আর সেই লিস্ট অনুযায়ী সবসময় চেষ্টা করি পরিকল্পনা করে আমি আমার সংসারটাতে চালাতে। আমার হাজব্যান্ডের ইনকাম কিন্তু আহামরি অনেক বেশি না, তো উনি যেই টাকা বেতন পান আসলে ওই টাকা দিয়ে আমাদের সংসারটা চালাতে আসলে অনেকটাই হিমশিম খেয়ে যাই আমি। দেখা যায় আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, দেখা যায় আমার 2 ছেলে লেখাপড়া করে, আমার বড় ছেলে ক্লাস 8-এ পড়ে, ছোট ছেলে ক্লাস 5-এ পড়ে মাদ্রাসায়, হেফজ মাদ্রাসা। তো ওর কিন্তু মাদ্রাসায় যে থাকে ওইখানে কিন্তু খাওয়াটা আমি মানে বাসা থেকে দিয়ে আসি, আর ওইখানে পড়া আর থাকার বাবদে কিন্তু তাকে 3,000 টাকা দিতে হয়। তা আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ জানে একটা সংসারকে কিভাবে সঠিক পরিকল্পনা করে আসলে পুরোটা মাস সংসারটাকে ম্যানেজ করে। খুব সীমিত টাকা দিয়ে আমাদের হাজব্যান্ডের ইনকাম কিন্তু খুবই সীমিত, আর সবসময় চেষ্টা করি সেই অল্প আয়ের মাধ্যমে বা সীমিত আয়ের মাধ্যমে আমি আমার সংসারটাকে হিসেব করে বুদ্ধি করে কষ্ট করে চালানোর পর একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করতে। আর দেখা যায় যে আমরা যদি হিসেব করে না চলি বা আমি যদি হিসেব করে না চলি, দেখা যায় কখনোই কিন্তু মাসের শেষে বা মাসের শুরুর দিকে কখনোই কিন্তু আসলে সংসার খরচ থেকে টাকা পয়সা সঞ্চয় করতে পারবো না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি একটু হিসেব করে বুদ্ধি করে আমি আমার সংসারে যাবতীয় যা কিছু লাগে সব কিছুই করার জন্য। এই যে দেখেন আজকে যে মুদি বাজারগুলো নিয়ে এসেছি সবগুলো কিন্তু আমি একটা লিস্ট করে নিয়ে গিয়েছি, যার কারণে আমার অপ্রয়োজনীয় কোনো খরচ করতে হয়নি। এতে করে কিন্তু অল্প টাকার মধ্যেই কিন্তু আমি আমার গ্রোসারি আইটেমের বাজারগুলো করে ফেলতে পেরেছি। আবার দ্বিতীয় হচ্ছে যে উপায়, ধরেন আমি এখানে একটা বুদ্ধি খাটিয়েছি। যখনই আমি এই বাজারগুলো করেছি সবগুলোই কিন্তু বাজার আমি একটা মানে এই যে বাজারের মধ্যে থাকে না যে অনেক দোকান দেখবেন পাইকারি দোকান থাকে, ওই পাইকারি দোকান থেকেই আমি সবসময় চেষ্টা করি আমার বাসার মধ্যে যত গ্রোসারি আইটেম আছে সব কিছু আনার জন্য। আর আপনারাও সবসময় চেষ্টা করবেন যে বাজারের মধ্যে বড় বড় যে পাইকারি দোকান থাকে সেখান থেকে সবসময় আপনাদের বাসার যত মুদি বাজার বলেন গ্রোসারি বাজার বলেন সব কিছু কেনাকাটা করার জন্য। দেখেন যদি আপনারা পাইকারি দোকান থেকে কেনাকাটা করেন তাহলে কিন্তু খুব অল্প বাজেটের মধ্যে অল্প টাকার মধ্যেই কিন্তু দেখা যায় যে পুরো মাসের গ্রোসারি বাজারটা করে ফেলতে পারবেন। এবং কি পাইকারি দোকান থেকে কেনাকাটার কারণে আপনি অন্য যেই দোকান থেকে যেই জিনিসগুলো কিনতে আপনার 3,000 টাকা যেত, ওইখানে কম হলে 2 থেকে 300 টাকা কিন্তু আপনার সেভিংস হয়। আপনি চাইলে কিন্তু সেই সেভিংসের টাকাগুলো জমাতে পারেন। তা আমিও কি করি সবসময় চেষ্টা করি পাইকারি দোকান থেকে কেনাকাটা করার জন্য। আর পাইকারি দোকান থেকে কেনাকাটার কারণে আমি যখনই মুদি বাজার করি কম হলো আমার 500 থেকে 300 থেকে 400 টাকা হলেও কিন্তু আমার সেভ হয়। আর আমি সবসময় চেষ্টা করি সঠিক পরিকল্পনা করে ওই সঞ্চয়ের টাকাটা আর কি আমি সঞ্চয় করার জন্য। তো এইভাবে করেও কিন্তু আমি টাকা সঞ্চয় করি। আবার দেখা যায় যে আমার বাসার মধ্যে দেখা যায় যে পেঁয়াজ রসুন এগুলো আগে থেকে ছিল, আজকের বাজারে কিন্তু পেঁয়াজ রসুন আনিনি। যদি আমি পেঁয়াজ রসুন আবার আনতে যেতাম তাহলেও কিন্তু আমার একটা এক্সট্রা টাকা চলে যেত, যার কারণে আমি কিন্তু বাসার মানে যাওয়ার আগে দিয়ে সবসময় চেষ্টা করি বাসার মধ্যে কি কি বাজার শেষ হয়ে গিয়েছে, কি কি নেই, কি কি আছে, কোথায় কোনটা রয়ে গিয়েছে, কোনোটা যেন নষ্ট না হয়। আসলে অপ্রয়োজনীয় কোনো কিছু করতে গেলেই দেখা গিয়েছে আপনি যদি বেশি বেশি করে সব কিছু নিয়ে আসেন, অনেক সময় দেখা গিয়েছে বাসায় যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু অতিরিক্ত কারণে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আসলে আমাদের জীবনে অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না। চাহিদা যত কম হবে জীবন দেখবেন তত বেশি সুন্দর থাকবে। বাসার মধ্যে যখন যে জিনিসটা থাকবে কখনো সবসময় চেষ্টা করবেন ওই জিনিসটা ছাড়া আর কি সব কিছু আনার জন্য। আসলে প্রয়োজনের বেশি অতিরিক্ত কোনো কিছু খরচ করলে কিন্তু দেখা যায় আমাদেরই কিন্তু সংসার খরচটা বেড়ে যায়। দেখেন আমি যদি এখানে পেঁয়াজ রসুন আনতে যেতাম, পোলাওর চাল আনতে যেতাম, তাও কিন্তু আমার 3 থেকে 400 টাকা কিন্তু এক্সট্রা লাগতো। আমি যেহেতু আজকে এই বাজারগুলো করে নিই এগুলো আর আমার কিনে আনতে হয়নি, দেখা গিয়েছে ওই টাকাগুলো কিন্তু আমার বেঁচে গিয়েছে। কারণ আমি আগের মাসে কিন্তু অনেকটা বেশি করে এনেছিলাম, যার কারণে সেগুলো রয়ে গিয়েছিল, যার কারণে বুদ্ধি করে এই মাসে আমার আর এই বাজারগুলো করতে হয়নি। তো একটু সঠিক পরিকল্পনা, একটু বুদ্ধি, একটু টেকনিক আর একটু পরিশ্রম করে যদি মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা যদি চলে সংসারটা চালায়, একটু হিসেব করে বুদ্ধি করে যদি চালায়, একটু ধৈর্য নিয়ে যদি সংসারটাকে পরিচালনা করে তাহলে
আমি মনে করি কি সবারই সম্ভব কম বেশি সংসার খরচ থেকে একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করা। তো আমিও সবসময় চেষ্টা করি আমার সংসারের খরচ কমিয়ে, সবসময় অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে সবসময় সঠিক পরিকল্পনা করে সংসারটা চালিয়ে প্রতি মাসে কোনো না কোনো কিছু একটু হলেও যেন টাকা পয়সা সঞ্চয় করতে পারি। আর সবসময় চেষ্টা করবেন মাসের শুরুতে যখনই স্যালারি পাবেন, স্যালারিটা হাতে আসার পরপরই কিন্তু আপনি অন্য কিছু করেন আর নাই বা করেন, তবে সঞ্চয় টাকাটা আলাদা করে ফেলবেন। দেখবেন আপনি মাস শেষে যেই টাকাটা থাকে সেই টাকাটা দিয়ে যতই কষ্ট হোক না কেন তাও কিন্তু আপনি সুন্দরভাবে সংসারটাকে সঠিকভাবে পরিকল্পনা করে কিন্তু চালিয়ে যেতে পারবেন, সংসারটাকে চালিয়ে নিতে পারবেন। তাও কিন্তু আপনার অত বেশি কষ্ট হবে না যদি আপনি দেখা যায় যে সঞ্চয়ের টাকাটা সবসময় চেষ্টা করবেন মাসের শুরুতে আলাদা করে ফেলতে। আর আপনি যদি চিন্তা করেন যে না আমি আগে মাস চালাবো তারপরে সঞ্চয় করব, তাহলে কোনো দিনও কিন্তু আপনি পারবেন না মাসের শেষে আর কি সঞ্চয় করতেন। দেখা গিয়েছে মাসের শেষে সবারই কিন্তু সংসার চালাতে অনেকটা বেশি হিমশিম খেতে হয়, যার কারণে সবসময় চেষ্টা করবেন মাসের শুরুতেই আর কি সঞ্চয়টা করে ফেলতে। আমিও সবসময় করি কি আপনাদের ভাইয়া যখনই আমাকে টাকা দেয় আমি বুদ্ধি করে সেখান থেকে প্রথমে কিন্তু আমার সঞ্চয় টাকাটা আলাদা করে ফেলি, তারপরে আমার বাসা ভাড়া, ঘর ভাড়া, কারেন্ট বিল, বাচ্চাদের লেখাপড়ার খরচ সব কিছু আলাদা করার পর যেই টাকাটা থাকে সেই টাকাটা দিয়ে সঠিক পরিকল্পনা করে কিন্তু আমি আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনায়াসেই কিন্তু আসলে আমি আমার সংসারটাকে চালিয়ে নিতে পারি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাজার গুছিয়ে সংসারে অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি, হয়তো দেখে নিয়েছেন। অফ ক্যামেরাতে কিন্তু আজকে অন ক্যামেরাতেই আজকে পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে তাও শেয়ার করেছি, তবে ভিডিও রিলেটেড কোনো কথা বলিনি। তারপরে কিন্তু দুপুরবেলা চলে এসেছিলাম এখানে আর কি বিরিয়ানি রান্না করার জন্য। এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল, যদিও মানে আমার দেখা যায় একদিন পরে পরে যেহেতু ভিডিও দিই, যার কারণে আর কি ভিডিওটা দিতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো জানি না এই ভিডিওর এই পর্যায়ে এসে কোন কোন প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওতে আছেন, সবার কাছে হার্ডলি রিকোয়েস্ট হলো প্লিজ সবাই একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন। আপনাদের কাছে ছোট বোন হিসেবে অনেক বেশি চাওয়া পাওয়া, কারণ অনেক কষ্ট নিয়ে অনেক আশা নিয়ে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে আছি। আজ 2 বছর হয়ে গিয়েছে আমার চ্যানেলটার, কিন্তু ইদানিং কেন জানি আমার ভিডিওতে কোনোভাবেই ভিউজ হচ্ছে না, যার কারণে মনটা একদমই ভেঙে গিয়েছে। আর মন চাচ্ছে না ইউটিউবে কাজ করি, তবে জানি না আর মনে হয় না যে ইউটিউবে কাজ করব। তবে কিছু কিছু ইউটিউব থেকে কিছু পাই আর না পাই, তবে কিছু কিছু মিষ্টি মিষ্টি আপুদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, যেগুলো আমি কখনো বলতে পারবো না। সত্যি কথা কি বলবো, আমার একদম ইউটিউব থেকে মন উঠে গিয়েছে, আর মন চায় না ইউটিউবে কাজ করি। এত কষ্ট করে ভিডিও বানানোর পরও যদি ভিডিওতে ভিউজ না হয়, লাইক না হয়, তাহলে বলেন তো ভালো লাগে? কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।